আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাসটি আবারও শুরু করছি। আমরা মিহির জিকে ফাইনাল সাজেশনের উপর ক্লাস। মিহির জিকে ফাইনাল সাজেশন যারা সংগ্রহ করেছেন আপনারা, আপনাদের ফাইনাল সাজেশনের উপর অফিসিয়ালি আজকে থেকে ক্লাস শুরু হলো। ফাইনাল সাজেশনের উপর অফিসিয়ালি আজকে ক্লাস শুরু হলো। পেজ নাম্বার 1, আমরা 1 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। যে যেখান থেকে ক্লাসটি দেখছেন, যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আজকের এই ক্লাসটি যে যেখান থেকে দেখছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আজকের এই ক্লাসটি যে যেখান থেকে দেখছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। যে যেখান থেকে ক্লাস দেখছেন, নুসরাত সেতু বলছে ড্রিম অ্যাচিভার যুক্ত হয়েছে, আয়রা যুক্ত হয়েছে। আজকের এই ক্লাস যে যেখান থেকে দেখছেন সবার কাছে একটাই অনুরোধ যে আপনি একটু ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, আমার কথা শোনা যাচ্ছে কি? আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত জানান। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত জানান। ওকে, আলহামদুলিল্লাহ, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আমরা ঠিক যেমন করে আগে অনেকগুলো মানুষ নিয়ে শুরু করেছিলাম, আবার একটু শুরু করতে চাই। আমি আজকের ক্লাসে যে টপিকগুলো বলবো, যে লাইনগুলো বলবো, সেই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই লাইনগুলো একটু ভালো করে দাগ দেবেন এবং সেই লাইনগুলো ভালো করে পড়বেন। আপনাদের পরীক্ষার জন্য সেই লাইনগুলো ভালো করে পড়বেন। যারা আজকের এই ক্লাসে যুক্ত হবেন, আমি যে লাইনগুলো বলবো সেই লাইনগুলো আপনারা ভালো করে পড়বেন। এই লাইনগুলো থেকে পরীক্ষা ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। আমি যে লাইনগুলো বলবো সেই লাইনগুলো। ওকে, আসেন খেয়াল করেন। প্রথমে আমরা একটু আলোচনা করতে চাই বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান। বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান, বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান যারা আছে, খেয়াল করেন। বাংলাদেশের বিচারপতি, প্রধান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রিফাত আহমেদ, 25তম বিচারপতি। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রিফাত আহমেদ, তিনি 25তম বিচারপতি। কততম ভাই? 25তম বিচারপতি। সৈয়দ রিফাত আহমেদ কততম বিচারপতি ভাই? 25তম বিচারপতি। খেয়াল করেন, বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন সেই গভর্নর হচ্ছে 13তম গভর্নর। কততম গভর্নর? 13তম গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে 13তম গভর্নর আহসান এইচ মনসুর। কি নাম? আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেন কিন্তু রাষ্ট্রপতি, সরাসরি রাষ্ট্রপতি নিয়োগ দেন, এবং ব্যাংকের গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর। আমরা জানি বাংলাদেশ ব্যাংক অ্যাটর্নি জেনারেল, একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, তার নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল, মানে তাকে পদবি হচ্ছে অ্যাটর্নি জেনারেল, তাকে আমরা বলি মোহাম্মদ আসাদুজ্জামান। বর্তমানে অ্যাটর্নি জেনারেল হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান, 17তম অ্যাটর্নি জেনারেল। কততম ভাই? 17তম অ্যাটর্নি জেনারেল, 17তম অ্যাটর্নি জেনারেল। খেয়াল করেন, জুডিশিয়াল সার্ভিস কমিশন, জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রধান হচ্ছে জুবায়ের রহমান চৌধুরী, জুবায়ের রহমান চৌধুরী। জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রধান হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী, জুবায়ের রহমান চৌধুরী। আইন কমিশনের চেয়ারম্যান হচ্ছে জিনাত আরা। আইন কমিশনের প্রধান কি? জিনাত আরা। আইন কমিশনের প্রধান হচ্ছেন জিনাত আরা। খেয়াল করেন, আমি যে লাইনগুলো বলবো সেগুলো একটু ভালো করে দাগ দিবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইউজিসি। ইউজিসির প্রধান হচ্ছে ডক্টর এস এম এ ফয়েজ, ডক্টর এস এম এ ফয়েজ। ইউনিভার্সিটি কততম? 15তম তিনি।
এইচএসসির চেয়ারম্যান। খেয়াল করেন, সরকারি কর্ম কমিশন বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রধান হচ্ছে মুবাশ্বের মোনেম। মুবাশ্বের মোনেম 14তম মুবাশ্বের মোনেম। দুর্নীতি দমন কমিশন দুদক, বাংলাদেশের দুদক প্রতিষ্ঠা হয়েছে 1904 সালে। দুদক কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। সেই দুদকের প্রধানকে, দুদকের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন দুদকের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এম নাসির উদ্দিন। একটু আগে বলছিলাম 14তম। এম নাসির উদ্দিন 14তম নির্বাচন কমিশনার। কততম ভাই? 14তম। ডাক দিয়ে রাখেন 14তম। বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা। এই বিডার আশিক বিন হারুন, হ্যাঁ আশিক চৌধুরী। বাংলাদেশ বাংলা একাডেমির সভাপতি হচ্ছে এ কে ফজলুল হক 23তম। এ কে ফজলুল হক কততম? 23তম। এ কে ফজলুল হক 23তম। দাগ দেন, দিয়ে রাখেন, যেগুলো বললাম সেগুলো ভালো করে দাগ দেন, এগুলো পড়বেন। এ কে ফজলুল হক বাংলা একাডেমির সভাপতি হচ্ছে এ কে ফজলুল হক। খেয়াল করেন, বিজিএমই এর সভাপতি হচ্ছে মাহমুদ হাসান খান। বিজিএমই মাহমুদ হাসান খান। খেয়াল করেন, জাতিসংঘের বর্তমানে স্থায়ী প্রতিনিধি, তার নাম হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির নাম হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী। 17তম। কততম? 17তম। সালাউদ্দিন নোমান চৌধুরী 17তম। কততম ব্রাদার? 17তম বললাম। আচ্ছা, বাংলাদেশের বর্তমান অর্থ সচিবের নাম হচ্ছে খালিকুজ্জামান মজুমদার। অর্থ সচিবের নাম হচ্ছে খালিকুজ্জামান মজুমদার। অর্থ সচিবের নাম কি ভাইয়া? খালিকুজ্জামান মজুমদার। ক্লাসটা একটু শেয়ার করে দেন যেন সবাই ক্লাসটা দেখতে পারে, আমার সাথে কমেন্ট করবেন, ক্লাসের সাথে কমেন্ট করবেন। তাহলে আমি যে জিনিসগুলো বললাম, বাংলা একাডেমির সভাপতি এ কে ফজলুল হক। কি বললাম? এ কে ফজলুল হক। এরপরে বিজিএম এর সভাপতির নাম হচ্ছে মাহমুদ হাসান খান। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির নাম হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী। আচ্ছা, বাংলাদেশের বর্তমান অর্থ সচিবের নাম হচ্ছে খায়রুজ্জামান মজুমদার। ওকে, আমরা আজকে 1000 শিক্ষার্থী নিয়ে ক্লাস করতে চাই, এটা আমার প্ল্যান। আসেন, ডাকসু নির্বাচন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তাদের জন্য ডাকসু নির্বাচন। ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটা 1923 সালে প্রতিষ্ঠা হয়। কত সাল? 1923 সালে প্রতিষ্ঠা হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা হয় 1 জুলাই। খেয়াল করেন, এই 1923-24 শিক্ষাবর্ষে ডাকসু প্রথম নির্বাচন করে। ডাকসুর প্রথম নির্বাচন হয় 1923-24 শিক্ষাবর্ষে। খেয়াল করেন, 1923-24 হবে 1923-24 শিক্ষাবর্ষে প্রথম নির্বাচন হয়। প্রতিষ্ঠাকালীন ডাকসুর নাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। আচ্ছা, এই ডাকসুটা পরিচিত বাংলাদেশের দ্বিতীয় সংসদ নামে। কি নামে পরিচিত? দ্বিতীয় সংসদ নামে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তারা ডাকসুটা ভালো করে দেখে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবেন ডাকসু নির্বাচন দেখে নেবেন। আসেন, খেয়াল করেন, ডাকসুর প্রথম ভিপি ছিলেন মমতাজউদ্দিন আহমেদ। ডাকসুর প্রথম ভিপি হচ্ছে কে? মমতাজউদ্দিন আহমেদ। আর প্রথম জিএস ছিলেন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। প্রথম নারী ভিপি ছিলেন বেগম জাহানারা আক্তার। নারী ভিপির নাম কি? বেগম জাহানারা আক্তার। ওকে, সবাই একটু ক্লাস শেয়ার করে দেন। নারী ভিপির নাম কি? জাহানারা আক্তার। নারী ভিপির নাম কি ভাই? জাহানারা আক্তার। প্রথম পুরুষ যে ভিপি ছিলেন তার নাম হচ্ছে মমতাজউদ্দিন আহমেদ। আর জিএস এর নাম ছিল যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। কি বললাম? যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। 2025 সালের 9 সেপ্টেম্বরে যে নির্বাচনটা হয়েছে ডাকসুর, সেটা হচ্ছে 38তম নির্বাচন। কততম ভাই? সবাই একটু কমেন্টে লিখেন, কততম নির্বাচন? সবাই একটু কমেন্টে লিখবেন 38তম নির্বাচন। ভাইয়ারা আমার, সবাই একটু কমেন্টে লিখেন 38তম নির্বাচন। সবাই একটু কমেন্টে লিখেন 38তম নির্বাচন। কততম নির্বাচন হয়েছে? 38তম নির্বাচন। ওকে, চাকসু নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা হয় 1966 এ। কত সালে প্রতিষ্ঠা হয়? 1966 এ। খেয়াল করেন, নির্বাচন হয় 15 অক্টোবর 2025 সালে, 36 বছর পর। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তারা চট্টগ্রামের জন্য মনে রাখবেন যে 36 বছর পর চাকসু নির্বাচন হয়েছে। আর এই চাকসু প্রতিষ্ঠা হয়েছিল 1966 সালে। কত সাল? 1966 সাল। আর বিপি কে হয়েছেন? ইব্রাহিম হোসেন রনি। জিএস হয়েছেন সাইদ বিন হাবিব। ওকে, চলে আসি।
এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবেন কিছুদিন পরে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের জন্য বলি রাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 16 অক্টোবর 2025 নির্বাচন হয়েছে। এই রাষ্ট্র প্রতিষ্ঠা হয় 1962 সালে। তাহলে দেখেন শিক্ষা আন্দোলন হয়েছে 1962 সালে, আর রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে 1962 সালে। আবার চাকসুরটা হয়েছে 1966 সালে, আবার 6 দফা হয়েছিল 1966 সালে। এইভাবে আপনি মিলিয়ে মিলিয়ে পড়তে পারেন। আসেন জাকসু নির্বাচন, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন তাদের জন্য জাকসু নির্বাচন। জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু প্রতিষ্ঠা হয় 1972 সালে। তাহলে রাকসু প্রতিষ্ঠা হয় 62-তে, আর জাকসু প্রতিষ্ঠিত হয় 1972 সালে, 10 বছর পরে। খেয়াল করেন 33 বছর পর, কত বছর পর? 33 বছর পর, 33 বছর পর নির্বাচন হয়েছে। 33 বছর পর নির্বাচন হয়েছে, 33 বছর পর। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস দেখতে চাই কেমন করে পরীক্ষাগুলো প্রশ্ন হতে পারে। বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কি? বাংলাদেশের প্রধান বিচারপতির নাম 25তম বিচারপতি, তার নাম হচ্ছে সৈয়দ রিফাত আহমেদ। কি নাম? সৈয়দ রিফাত আহমেদ। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে? এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনার কে ভাই? এএমএম নাসির উদ্দিন। বাংলা একাডেমির বর্তমান সভাপতির নাম কি? একে ফজলুল হক। এইভাবে প্রশ্ন হতে পারে। 2025 সালে কততম ডাকসু নির্বাচন হয়? 38তম নির্বাচন হয়। কততম নির্বাচন হয়েছে? 38তম নির্বাচন হয়েছে। ডাকসুর প্রথম নারী ভিপির নাম কি ছিল? বেগম জাহানারা আক্তার। ডাকসুর ভিপি প্রথম নারী কে ছিলেন? ডাকসু জাহানারা বেগম। এই টাইপের প্রশ্নগুলো এইভাবে এই ক্যাটাগরিতে প্রশ্ন হতে পারে, হতে পারে। তাহলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদের প্রধান, বাংলাদেশে যে সাম্প্রতিক সময়ে যে নির্বাচনগুলো হয়েছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? বলেন নির্বাচনের কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা? নির্বাচনের কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা? ওকে, আমরা মেহিজিকে ফাইন্যান্সিয়েশনের পেজ 1 পড়ছি। জুলাই গণ অভ্যুত্থান 2024। আমরা জুলাই গণ অভ্যুত্থান 2024, সেই জুলাই গণ অভ্যুত্থান 2024 এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলা আপনার জন্য লাগবে সেটা হচ্ছে, ওকে আসেন, জুলাই গণ অভ্যুত্থান পেজ নাম্বার 2 নম্বর পৃষ্ঠা। সরকার ঘোষিত নতুন কিছু দিবস, 3টা স্টার করে রাখেন। সরকার ঘোষিত নতুন কোন দিবস, সরকার ঘোষিত, ভাইয়া অ্যান্সার দেখা যায়, অ্যান্সার দেখা গেলে সমস্যা নাই, আপনি অ্যান্সার আমার সাথে পড়বেন। সরকার ঘোষিত নতুন দিবস, সরকার ঘোষিত নতুন দিবস। আসেন, সরকার ঘোষিত নতুন দিবস খেয়াল করেন। 16 জুলাই, জুলাই শহীদ দিবস। 16 জুলাই হচ্ছে জুলাই শহীদ দিবস। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ 600 মানুষ নিয়ে ক্লাস করছি। আপনারা একটু যদি চেষ্টা করেন এটাকে 1000-এ নিয়ে যাওয়া সম্ভব, 1000-এ নিয়ে যাওয়া সম্ভব। আপনি একটু প্লিজ ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, সুমাইয়া সুমা, আমি প্রেজেন্ট আছি। হ্যাঁ ভাই, এই টপিকের উপরে এক্সাম কি আজকে নেবেন? না, এক্সাম পরে নিব। খেয়াল করেন 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। 5 আগস্ট কি দিবস ভাই? জুলাই গণ অভ্যুত্থান দিবস। 5 আগস্ট হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। 5 আগস্ট কি দিবস? জুলাই গণ অভ্যুত্থান দিবস। 5 আগস্ট হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান দিবস কত? 5 আগস্ট। আচ্ছা, এরপরে দেখেন 12ই আগস্ট জাতীয় যুব দিবস। 12ই আগস্ট কি দিবস? জাতীয় যুব দিবস। 12 আগস্ট জাতীয় যুব দিবস। 20 অক্টোবর জাতীয় পরিসংখ্যান দিবস। তাহলে এই 4টা দিবস সাম্প্রতিক সময়ে হয়েছে। এই 4টা দিবস ভালো করে একটু মনে রাখতে হবে। কি কি বললাম? আমি বললাম 16 জুলাই শহীদ দিবস, 16 জুলাই জুলাই শহীদ দিবস, জুলাই শহীদ দিবস। 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস। 5 আগস্ট কি দিবস? গণ অভ্যুত্থান দিবস। 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস। 12ই আগস্ট জাতীয় যুব দিবস। 12ই আগস্ট কি দিবস? জাতীয় যুব দিবস। 20 অক্টোবর জাতীয় পরিসংখ্যান দিবস। 20 অক্টোবর কি? জাতীয় পরিসংখ্যান দিবস। 20 অক্টোবর জাতীয় পরিসংখ্যান দিবস। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ খুবই গুরুত্বপূর্ণ, 3টা স্টার করে রাখেন, 3টা স্টার দিয়ে রাখেন। নির্মিত হয় দেশের 64টি জেলায়। তাহলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কয়টা জেলায়, কয়টা জেলায় হয়েছে? কয়টা জেলায় হয়েছে? 64টা জেলায় হয়েছে। কয়টা জেলায় হয়েছে ভাইয়া? 64টা জেলায় হয়েছে। 64টা জেলায়। খেয়াল করেন, নকশাকারক হচ্ছে শিল্পী আব্দুল হালিম চঞ্চল। তাহলে এই যে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কয়টা জেলায় হয়েছে? 64টা জেলায় হয়েছে। ভাই কয়টা জেলায়? 64টা জেলায়। কে এটা নকশা করছে? কে? শিল্পী আব্দুল হালিম চঞ্চল। শিল্পী আব্দুল হালিম চঞ্চল। আব্দুল হালিম চঞ্চল। আব্দুল হালিম চঞ্চল। খেয়াল করেন, প্রথম নির্মিত হয় নারায়ণগঞ্জে। তাহলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রথম নির্মিত হয় যে জেলায়?
তার নাম হলো নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, হ্যাঁ, নদী বন্দর যেখানে সবচেয়ে বেশি, নারায়ণগঞ্জ। খেয়াল করেন, উদ্বোধন করা হয় 13ই জুলাই 2025 সালে। ডাক দেন কত তারিখে? 13ই জুলাই 2025 সালে। কেন করা হয়েছে? গণ অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে, 1 বছর পূর্তিতে, কত বছর পূর্তিতে? 1 বছর পূর্তিতে, 1 বছর পূর্তিতে করা হয়েছে। তাহলে জুলাই স্মৃতিস্তম্ভ প্রত্যেক জেলাতে হয়েছে। শিল্পী আব্দুল হালিম চঞ্চল প্রথম উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জে। আসেন 9 স্টার দেন, 9 স্টার জুলাই সনদ, জুলাই সনদের 9 স্টার দেন, জুলাই সনদের 9 স্টার দেন, জুলাই সনদের 9টা স্টার দেন, দিয়ে লিখেন। খেয়াল করেন, বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠনের নতুন চুক্তির নাম হলো জুলাই সনদ। খেয়াল করেন, এই জুলাই সনদ 2025 প্রকাশ পায় 17ই অক্টোবর 2025 সালে। তাহলে জুলাই সনদ কবে প্রকাশিত হয়? প্রকাশিত হয় 17ই অক্টোবর 2025 সালে। জুলাই সনদ কবে প্রকাশিত হয়? 17ই অক্টোবর 2025 সালে। 17ই অক্টোবর 2025। জুলাই সনদে রাষ্ট্রপতি স্বাক্ষর করলে সনদ কার্যকর হয় 13 নভেম্বর 2025। তাহলে সনদ প্রকাশিত হয়েছে 17ই অক্টোবর, আর অক্টোবর মাসের পরে নভেম্বর মাসে রাষ্ট্রপতি স্বাক্ষর করার ফলে এটা কার্যকর হয়েছে 13ই নভেম্বর 2025 সালে। 13 নভেম্বর 2025 সালে। তাহলে জুলাই সনদ প্রকাশ হয়েছে একটা তারিখ হতে পারে, আর এটা হতে পারে কার্যকর হয়েছে। তাহলে প্রকাশের সালটা আসতে পারে, অথবা কার্যকরের তারিখ আসতে পারে। কার্যকর, খেয়াল করেন, মনোযোগ দেন, খেয়াল করেন, জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে পেশ করে জাতীয় ঐক্যমত কমিশন। খুবই গুরুত্বপূর্ণ। জুলাই সনদ খেয়াল করেন, জুলাই সনদ পেশ করেছে কে? জাতীয় ঐক্যমত কমিশন। কে করছে ভাই? জাতীয় ঐক্যমত কমিশন। আচ্ছা, এই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে কোথায়? জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। কোথায় হয়েছে? জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, দক্ষিণ প্লাজায়। মনোযোগ দেন, একটু দেখেন, এই সনদে স্বাক্ষর করেছে 15টা দল। কয়টা দল? 25টা দল। সনদে স্বাক্ষর করেছে কয়টা জোট? 25টা জোট। এর মধ্যে নিবন্ধিত হচ্ছে 20টা। তাহলে শুধু লাগবে কয়টা স্বাক্ষর করছে, কয়টা দল স্বাক্ষর করেছে? স্বাক্ষর করেছে 25টা দল। মোট পৃষ্ঠা হচ্ছে 52টা। কয়টা? 52টা। কয়টা ভাই? 52টা। আর সংস্কার প্রস্তাবের দফা হচ্ছে 84টা। কয়টা দফা? 84টা। খেয়াল করেন, তাহলে জুলাই সনদ থেকে প্রশ্ন হতে পারে কয়েকটা ক্যাটাগরিতে। জুলাই সনদ থেকে প্রশ্ন হতে পারে কয়েকটা ক্যাটাগরিতে। একটা হচ্ছে, এই জুলাই সনদ কবে প্রকাশ হয়, কবে কার্যকর হয়, কয়টা দল স্বাক্ষর করেছে, কয়টা দল স্বাক্ষর করেছে, কয়টা দল স্বাক্ষর করেছে, এবং এই জুলাই সনদের মোট পৃষ্ঠা কয়টা, স্বাক্ষরকারী দল কয়টা বা জোট কয়টা। এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। যা লাগবে একটু ভালো করে পড়েন। খেয়াল করেন, এই জুলাই সনদের সারসংক্ষেপটা কি, একটু এক নজরে এট এ গ্লান্স দেখবেন, এক নজরে এট এ গ্লান্স। নির্বাচন ব্যবস্থা, সংসদ কাঠামো দ্বিকক্ষ বিশিষ্ট, তার মেয়াদ হচ্ছে 5 বছর, প্রশাসনিক কাঠামো, অর্থনৈতিক এবং সামাজিক কমিশন নিয়ে কথাবার্তা বলছে। তাহলে এটা এট এ গ্লান্স দেখবেন। এই জুলাই সনদের সারসংক্ষেপ দেখবেন এট এ গ্লান্স। বাসায় একটু ভালো করে সারসংক্ষেপ দেখবেন এট এ গ্লান্স। আসেন, জুলাই ঘোষণাপত্র, 3টা স্টার দিয়ে পড়বেন। জুলাই ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র হলো 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা দলিল। আচ্ছা, এই ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন কে? ডক্টর ইউনূস। কে পাঠ করেছেন? ডক্টর ইউনূস। পাঠের সময় 5 আগস্ট 2025 সালে। কখন পাঠ করা হয়েছে? 5 আগস্ট 2025। অর্থাৎ 5 আগস্ট 24-এ শেখ হাসিনার পতন হয়েছে, আর 5 আগস্ট 2025-এ এসে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হইলো। কে করলো? ডক্টর মোহাম্মদ ইউনূস। কোথায় করলেন ঘোষণাপত্রটা? কোথায় পাঠ করলেন? জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, মানিক মে এভিনিউতে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। কোথায়? জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। কোথায় ব্রাদার? জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ঘোষণাপত্রের ধারা বা অনুচ্ছেদ ছিল কয়টা? 28টা অনুচ্ছেদ। কয়টা অনুচ্ছেদ ছিল? 28টা অনুচ্ছেদ ছিল। ঘোষণাপত্রের ধারা কয়টা ছিল? 28টা। তাহলে ঘোষণাপত্র পাঠ করছে কবে? পাঠ করেছে 5 আগস্ট 2025-এ। কোথায় পাঠ করছে? জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পাঠ করছে। কে পাঠ করছে? ডক্টর মোহাম্মদ ইউনূস পাঠ করছে। কয়টা অনুচ্ছেদ ছিল? 28টা অনুচ্ছেদ ছিল 28টা। খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এই যে জুলাই ঘোষণাপত্রটা আছে, এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে কি ছিল, কি ঘোষণা? দেখেন, 3টা ঘোষণা। একটা হচ্ছে, যারা আন্দোলন করেছে তাদেরকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। যারা আন্দোলন করেছে তাদেরকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি। যারা আন্দোলন করেছে তাদেরকে রাষ্ট্রীয় এবং কি সাংবিধানিকভাবে স্বীকৃতি। আন্দোলনকারীদেরকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি। বলো, কি বললাম?
আন্দোলনকারীদের রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া। আন্দোলনকারীদের রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া। আচ্ছা, খেয়াল করেন, মনোযোগ দেন, মনোযোগ দেন। জুলাই শহীদদের বীর হিসেবে স্বীকৃতি দেওয়া। যারা জুলাই আন্দোলন করেছে তাদেরকে বীর হিসেবে স্বীকৃতি দেওয়া। কি হিসেবে স্বীকৃতি দেওয়া ভাই? বীর হিসেবে স্বীকৃতি দেওয়া। বীর হিসেবে। ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিবেন। আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন, ক্লাসটা শেয়ার করে দিবেন। তাদেরকে বীর হিসেবে স্বীকৃতি দেওয়া, এদেরকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া। শহীদ যারা হয়েছে, আহত যারা হয়েছে তাদের পরিবারকে আইনি সুরক্ষা দিতে হবে। তিনটা প্রস্তাবনা তারা বলেছে, তিনটা কথা। একটা হচ্ছে রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে এই আন্দোলনকে স্বীকৃতি দেওয়া। জুলাই শহীদ যারা তাদেরকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া, ন্যাশনাল হিরোজ হিসেবে স্বীকৃতি দেওয়া। 3 নম্বর হচ্ছে শহীদ যারা হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে আইনি সুরক্ষা দেওয়া, আইনি ব্যবস্থা, লিগ্যাল প্রোটেকশন তাদেরকে দেওয়া। আচ্ছা, এই এই যে অনুষ্ঠানটা হয়েছে, এই অনুষ্ঠানের আয়োজক হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই অনুষ্ঠানের আয়োজককে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আয়োজক কে ছিল ভাইয়া? সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আয়োজক ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ওকে, আমাকে এরপরে খেয়াল করেন, জুলাই অভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কে করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। একটু আমাকে বলেন, ক্লাস দেখতে পাচ্ছেন কিনা? ক্লাস দেখতে পাচ্ছেন কিনা? তাহলে জুলাই সনদের যে ঘোষণা, জুলাই ঘোষণাপত্র যেটা, সেই জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস পাঠ করলেন। কত তারিখে পাঠ করলেন? 5 আগস্ট 2025 পাঠ করলেন। কবে পাঠ করছেন? 5 আগস্ট 2025 পাঠ করছেন। কোথায় পাঠ করছেন? জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পাঠ করলেন। আচ্ছা, এই পাঠ যে তিনি করলেন, এটার যে অনুষ্ঠানটা ছিল সেটার আয়োজক কে ছিল? সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ঘোষণাপত্রের 3টা প্রধান ঘোষণাটা কি কি? একটা হলো এই আন্দোলনকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া। 2 নম্বর হচ্ছে যারা শহীদ হয়েছে যাদেরকে জাতীয় বীর বা ন্যাশনাল হিরোজ বলা। শহীদ এবং যারা আহত তাদের পরিবারকে আইনি সুরক্ষা দেওয়া। কি দেওয়া? আইনি সুরক্ষা দেওয়া, আইনি সুরক্ষা দেওয়া। ওকে, আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবেন ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার কিনা। যতটুকু আলোচনা করলাম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, যতটুকু আলোচনা করলাম সবাই একটু কমেন্ট করেন তো ভাই, সবাই একটু কমেন্ট করেন, একসাথে একটু কমেন্ট করেন, সবাই একসাথে একটু কমেন্ট করেন কনসেপ্ট ক্লিয়ার কিনা। সবাই একযোগে একটু কমেন্ট করেন কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা। যা আলোচনা করলাম ডান, যা আলোচনা করলাম ডান, যা আলোচনা করেছিলাম ডান। আচ্ছা, নেহা বলেছো কনসেপ্ট ক্লিয়ার, ইসরাত জাহান ক্লিয়ার, আয়েশা, মিতু, তনুকা, অনামিকা, রত্না, শাহরিয়ার তালুকদার, হিয়া ইসলাম। এখন আবার এই ক্লাস? হ্যাঁ, এখন আবার এই ক্লাস। আগামীকাল থেকে ইনশাআল্লাহ রেগুলার ক্লাস চলবে, মানে আজকে থেকে শুরু হয়ে গেল ক্লাস, আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেল। আসেন, জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান খেয়াল করেন, 3টা স্টার দিয়ে পড়বেন। জুলাই স্মৃতি অনুষ্ঠান খেয়াল করেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তিতে, অর্থাৎ এই যে 2024 সালের 5 আগস্ট যে পতন হলো, 2025 সালে এসে 5 আগস্ট, সেটার 100 কত বছর? 1 বছর পূর্তি হয়েছে। অর্থাৎ তাহলে 1 জুলাই থেকে 5 আগস্ট যে 36 দিন, এই 36 দিনকে গোটা বাংলাদেশে 1 জুলাই 2025 থেকে 5 আগস্ট 2025 একটা অনুষ্ঠান পালন করা হয়েছে। অর্থাৎ 36 দিন ব্যাপী একটা অনুষ্ঠান, যেটাকে আমরা বলি জুলাই স্মৃতি উদযাপন। কি বলছি? জুলাই স্মৃতি উদযাপন। এটার সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এটার প্রচারের দায়িত্বে ছিলেন বা আয়োজক দায়িত্বে ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। কে ছিলেন? তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। ওকে, আসেন এরপরে আমরা একটু আলোচনা করতে চাই জুলাই বিবিধ প্রসঙ্গ। জুলাই নিয়ে আরো কিছু কথাবার্তা আছে, আমরা একটু এখানে পড়ি কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ দেখি। 7 অক্টোবর 2025 সালে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে
আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ উদ্বোধন করা হয়? তাহলে লিখতে পারেন যে 8 স্তম্ভ উদ্বোধন করা হয় ঢাকার পলাশীর গোল চত্বরে। তাহলে 8 স্তম্ভ কাকে স্মরণ করে? ওই যে আবরার ফাহাদ স্মৃতি স্মরণে, আবরার ফাহাদ স্মৃতি স্মরণে 8 স্তম্ভ উদ্বোধন করা হয়। কোথায়? ঢাকার পলাশীর গোল চত্বরে। স্থপতি হচ্ছে নাজমুল হক নাইম, নাজমুল হক নাইম, নাজমুল হক নাইম। তাহলে 8 স্তম্ভ কোন স্মৃতিতে? ওই যে আবরার হত্যা মামলার স্মৃতিতে, হত্যার স্মৃতিতে 8 স্তম্ভ করা হয়। কোথায় করা হয়? ঢাকার পলাশীতে করা হয়। স্থপতিকে, স্থপতিকে ডিজাইনার বা নকশাকারকে নাজমুল হক নাইম। রাষ্ট্রীয়ভাবে দেশে প্রথম নির্মিত শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জে। একটু আগে বলছিলাম প্রথম যে জেলাতে, প্রথম বাংলাদেশের যে জেলাতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, প্রথম যে জেলাতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয় তার নাম হচ্ছে, তার নাম হলো নারায়ণগঞ্জ। কি নাম ভাই? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ প্রথম যে জায়গাটায়, তার নাম কি? নারায়ণগঞ্জ। হ্যাঁ, নারায়ণগঞ্জ। ফাইনাল সাজেশন কি? নীলক্ষেতে পাবেন। হ্যাঁ, নীলক্ষেতে পাবেন, ফরিদপুরে পাবেন, সব জায়গায় পাবেন। কয়েকজন কমেন্ট করেছেন দেখলাম। ওকে, দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, দেখো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই জুলাই অভ্যুত্থান অধিদপ্তরটা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ একসাথে হয়ে যায় তারা 23 এপ্রিল 2025 সালে। তাহলে এই জুলাই অভ্যুত্থান অধিদপ্তর আর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অধিদপ্তর দুইটা এক হয়ে যায় কবে? 23 এপ্রিল 2025-এ। কবে? 23 এপ্রিল 2025-এ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম চির উন্নত মমশির, এটা গতবারই এসেছিল পরীক্ষায় অনেক জায়গায়। শহীদ কবির আমরা জানি। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ শিশু শহীদ মোহাম্মদ সিয়াম 17 জুলাই 2024 সালে শহীদ হয়েছিল। প্রথম নারী শহীদ নাইমা সুলতানা। একটু দেখে রাখতে পারেন এই কয়টা জিনিস, দেখে রাখতে পারেন এই কয়টা জিনিস। আরেকটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা বলছিলাম আজকের ক্লাসে, জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত গৃহীত হয় 5 সেপ্টেম্বর 2025 সালে। খেয়াল করেন, গণভবনকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে বাসভবন গণভবন, সে গণভবনটাকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, গণভবনটাকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে, স্মৃতি জাদুঘর হিসেবে মানে এটাকে বানানোর জন্য যে সিদ্ধান্ত, সেটা হয়েছে 5 সেপ্টেম্বর 2024 সাল। কত সেপ্টেম্বর? 5 সেপ্টেম্বর 2024 সাল। ওকে, খেয়াল করেন, খেয়াল করেন, যে সংস্থা বাংলাদেশের জুলাই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন করে, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, দাগ দিয়ে রাখেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, জাতিসংঘের কোন মিশন? ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জাতিসংঘের কোন মিশন ভাইয়া? জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন করেছে। খেয়াল করেন, দেখেন এই যে জুলাই বিপ্লবটাকে মনসুন বিপ্লব বলেছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস মনসুন বিপ্লব বলেছেন। 5 আগস্টের এই জুলাই বিপ্লবকে কি বলেছে? মনসুন বিপ্লব বলেছে। কবে বলছে? 27 সেপ্টেম্বর 2024-এ। দাগ দিয়ে রাখতে পারেন, পরীক্ষা আসতে পারে যে জুলাই বিপ্লবকে মনসুন বিপ্লব বলেছে কে? দাগ দিয়ে রাখেন। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস সেটা আসেন, সেটা হলো এই যে এটা জুলাই অভ্যুত্থানের শহীদদের ছবি ও ব্যবহৃত পোশাক নিয়ে একটি জাদুঘর প্রতিষ্ঠিত হয়। কোথায়? আগারগাঁয়ে হবে। কোথায় হবে? আগারগাঁয়ে। আগারগাঁয়ে, আগারগাঁয়ে কোথায় হবে? তাহলে দেখেন আগারগাঁও হবে। কি বললাম? আগারগাঁও। আমরা মেহেরটিকে ধরে ক্লাস করছি, মেহেরটিকে ধরে ক্লাস করছি। তাহলে জুলাই অভ্যুত্থানের শহীদদের ছবি ও ব্যবহৃত পোশাক নিয়ে একটি জাদুঘর প্রতিষ্ঠিত হবে। কোথায়? আগারগাঁও, ঢাকা। আগারগাঁও, ঢাকা। আগারগাঁও, ঢাকা। জুলাই স্মৃতি উদ্যান, দাগ দিয়ে রাখেন, জুলাই স্মৃতি উদ্যান 5 লাইশ, চট্টগ্রাম। পূর্ব নাম ছিল জাতিসংঘ পার্ক। পূর্ব নাম কি ছিল? জাতিসংঘ পার্ক। ওকে, খেয়াল করেন কি বললাম, তাহলে বললাম যে জুলাই স্মৃতি উদ্যান 5 লাইশ, চট্টগ্রাম। পূর্ব নাম ছিল জাতিসংঘ পার্ক, জাতিসংঘ পার্ক, জাতিসংঘ পার্ক। আচ্ছা, এরপরে এটা একটু দেখবেন, জুলাই অভ্যুত্থান নিয়ে প্রথম পূর্ণাঙ্গ স্মৃতিস্তম্ভ অদম্য 24, এটা স্থাপিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাহলে জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে, জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে স্মৃতিস্তম্ভ হয়েছে তার নাম হচ্ছে অদম্য 24, অদম্য 24। আচ্ছা, অদম্য অদম্য অদম্য, খেয়াল করেন এই যে অদম্য 24, আপনাদের কাছে অদম্য নামেও কিন্তু একটা বই আছে, অদম্য, যাকে দমন করা যায় না। অদম্য মানে কি? যাকে দমন করা যায় না। আপনারা যারা যারা মিহির জিকে ফাইনাল সাজেশন পড়েন, মিহির জিকে ফাইনাল সাজেশনের একটা ছোট ভাই,
আপন ছোট ভাই, তার নাম হচ্ছে অদম্য। অর্থাৎ এইটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর, আরো যা আছে সকল চাকরি পরীক্ষার জন্য আপনি নিজেকে ফাইনালাইজেশন পড়বেন। এবার আসেন, ব্যাংকের পরীক্ষা ইংলিশ ভার্সন হয়, বিউপির পরীক্ষা ইংলিশ ভার্সনে হয়, জাহাঙ্গীরনগরে হয় ইংলিশ ভার্সনে, মেরিটাইমে হয় ইংলিশ ভার্সনে। আপনি ফাইনাল সাজেশন আর এই অদম্য দুইটা একসাথে মিলাইয়া সুন্দর করে পড়া যাবেন, তাহলে আপনাকে সাধারণ জ্ঞান আর কেউ আটকাইতে পারবে না, এতটুকু বলতে পারি। ফাইনাল সাজেশনটা লাইব্রেরিতে পাবেন, অদম্যটা লাইব্রেরিতে পাবেন, যে কোনো লাইব্রেরিতে আপনি খোঁজ নেন, পাবেন ইনশাআল্লাহ। দুইটা মিলাইয়া একসাথে পড়বেন যারা বিউপিতে, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেবেন তাদের জন্য। বুঝতে পারলাম? ওকে, আসেন খেয়াল করেন, আমরা এইবার আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। একটু উপরের দিকে চলে আসি, একটু উপরের দিকে চলে আসি। জুলাই গণহত্যা 3 স্টার দেন, 3 স্টার দেন। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন 12 ফেব্রুয়ারি 2025-এ, দেখেন কত তারিখ, 12 ফেব্রুয়ারি 2025, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় OHCHR, 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 কি বললাম, OHCHR, OHCHR, OHCHR। আচ্ছা, এই যে প্রতিষ্ঠানটা, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সে প্রতিবেদন কবে? 12 ফেব্রুয়ারি 2025-এ। এই প্রতিবেদনটা সুইজারল্যান্ডের জেনেভাতে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয় 5 মার্চ 2025 সালে। তাহলে খেয়াল করেন, জুলাই হত্যাকাণ্ড নিয়ে, জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ প্রতিবেদন প্রকাশ করেছে যে সংগঠন, তার নাম, যে সংস্থা, OHCHR, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয়। ওকে, হাই কমিশনের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয় কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। কোথায় উত্থাপন করা হয়েছে ভাইয়া? সুইজারল্যান্ডের জেনেভাতে উত্থাপন করা হয়। কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা, জেনেভা সুইজারল্যান্ড, জেনেভা সুইজারল্যান্ড। কত তারিখে? 5 মার্চ। খেয়াল করুন, মনোযোগ দেন, এখান থেকে প্রশ্ন যেভাবে হতে পারে। এই প্রতিবেদন অনুযায়ী 1 জুলাই থেকে 5 আগস্ট 2024-এর ঘটনা বলছি, 1 জুলাই থেকে 2005 আগস্ট পর্যন্ত 1400 জনকে হত্যা করা হয়েছে। এই প্রতিবেদন রিপোর্ট করেছে কতজন? 1400 জন। ভাইয়া জাহাঙ্গীরনগরের সিউনিটে কি ইংরেজিতে প্রশ্ন হবে? হ্যাঁ, ইংরেজিতে প্রশ্ন হয় আপু, ইংরেজিতে প্রশ্ন হয়। খেয়াল করেন, তাহলে এই যে 1400 জনকে হত্যা করেছে, আর আহতের সংখ্যা হচ্ছে 13,519 জন। এর মধ্যে খুবই ভয়াবহ তথ্য এটা হচ্ছে, নিহতের মধ্যে শিশু ছিল 12 থেকে 13%। নিহতের মধ্যে শিশু ছিল কত? 12 থেকে 13%, 12 থেকে 13%, 12 থেকে কত? 13% শিশু ছিল, 12 থেকে 13% শিশু। তাহলে দেখেন, এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন হতে পারে, চলে আসতে পারে। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, এখান থেকে প্রশ্ন হতে পারে, সেটা আপনি বিউপিতে দেন আর যেখানেই দেন না কেন। আসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 9 স্টার দেন, 9 স্টার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে প্রশ্ন হতে পারে। এটা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের একটি অভ্যন্তরীণ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এটা, অর্থাৎ যুদ্ধ অপরাধীদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। খেয়াল করেন, কবে হয়েছে? 2009 সালে গঠন করা হয়েছে, আর 2010 সাল থেকে এটা কার্যকর হয়। 25 মার্চ এটা কার্যকর হয়, 2010 সালের 25 মার্চ। এই যে 25 মার্চ গণহত্যা, গণহত্যা হয়েছে। খেয়াল করেন, এটা অবস্থান কোথায়? পুরাতন হাইকোর্ট ভবন, পুরাতন হাইকোর্ট ভবন। আচ্ছা, এটার বর্তমান চেয়ারম্যান হচ্ছে গোলাম মুর্তজা মজুমদার, খুবই আলোচিত একজন ব্যক্তি, বর্তমান সময়ে খুবই আলোচিত। তার নাম হচ্ছে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এটা খুবই আলোচিত, খুবই আলোচিত। আমরা এই শেখ হাসিনা রায় থেকে শুরু করে যত নিউজ পোর্টাল দেখছি, সব জায়গায় কিন্তু আমরা তাজুল ইসলামকে দেখেছি। তাহলে প্রধান প্রসিকিউটর কে ছিলেন? মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ উপদেষ্টা না পড়লে সমস্যা নাই। খেয়াল করেন, এই যে জুলাই গণহত্যার রায়, এই জুলাই গণহত্যার রায় দেওয়া হয় 17ই নভেম্বর 2025 সালে। দেখবেন, 17ই নভেম্বর 2025 সালে জুলাই গণহত্যার রায় দেওয়া হয়। 17ই নভেম্বর 2025 সালে জুলাই গণহত্যার রায় দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, লাগবে, রায় দেওয়া হয়। জুলাই গণহত্যার রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় 2 জনকে। কাকে কাকে দেওয়া হয় আমরা জানি। একজন হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া হয়েছে, আর হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে দেওয়া হয়। তাহলে প্রথম নারী হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় শেখ হাসিনাকে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনা তিনি নিজেই করেছিলেন, আর সেই অপরাধ ট্রাইব্যুনালেই কিন্তু এবার ফাঁসির রায় প্রকাশ করা হয়েছে। কত তারিখে করা হয়েছে? 17 নভেম্বর 2025 সালে। 17 নভেম্বর 2025 সাল। খেয়াল করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 একটা আছে, বর্তমান চেয়ারম্যান হচ্ছে নজরুল ইসলাম। তাহলে এবার আসেন এইখান থেকে প্রশ্নগুলো আমরা একটু প্র্যাকটিস করি, অ্যান্সার আছে পাশে, তাও আপনি আমার সাথে প্র্যাকটিস করেন। জুলাই সনদ কবে ঘোষণা করা হয়েছে? 17 অক্টোবর 2025 ঘোষণা করা হয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভ প্রথম কোথায় নির্মাণ করা হয়? নারায়ণগঞ্জে। প্রত্যেক জেলাতেই করা হয়েছে একটা করে, আর প্রথম করা হয়েছে কোথায়? নারায়ণগঞ্জে। আবু সাইদকে নিয়ে যে চিত্রকর্ম ছিল চির উন্নত অর্থাৎ উন্নত মমসির, এটার শিল্পী ছিলেন শহীদ কবির। খেয়াল করেন শহীদ কবির। জেনারেশন জিন জেড এর ব্যাপারগুলো আগেও পরীক্ষায় আসছে। জেনারেশন 1997 থেকে 2012। 36 জুলাই বলতে কি বোঝায়? আমরা 5 আগস্টকে 36 জুলাই বলতেছি, অর্থাৎ 1 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত টোটাল 36 দিন, এই জন্য আমরা 36 জুলাই বলছি। আর এই 36 জুলাই নামেও কিন্তু 36 জুলাই এক্সপ্রেস ওয়ে হয়েছে। 36 জুলাই এক্সপ্রেস ওয়ে, 36 জুলাই এক্সপ্রেস ওয়ে। আসেন 36 জুলাই গেট উদ্বোধন করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে? সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। 36 জুলাই গেট উদ্বোধন করা হয় কোন বিশ্ববিদ্যালয়? সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। সিলেট কোথায়? সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়। সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়। ওকে, পেজ নাম্বার 4। 1 থেকে 3 পেজ পর্যন্ত আমরা আলোচনা করেছি। মিহিরজিকে ফাইনাল সাজেশনের 1 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত আমরা আলোচনা করলাম। বইটি কিভাবে পাবো ভাইয়া? আপনারা যারা ফাইনাল সাজেশন নেবেন তারা বাংলাদেশের সকল লাইব্রেরিগুলোতে পাবেন, রকমারিতে পাবেন। আর যারা অদম্য নেবেন আপনি নীলক্ষেত, বাংলা বাজার সহ যে কোনো লাইব্রেরিতে পাবেন, আপনার নিকটস্থ লাইব্রেরিতে আপনি পাবেন। দুইটা বই আপনি আপনার নিকটস্থ লাইব্রেরিতে পাবেন। আপনি ফাইনাল সাজেশন এক হাতে সংগ্রহ করবেন, এটার দাম 220 টাকা নেবে, আর অদম্য এটা নেবে 200 টাকা। দুইটা একসাথে নিয়ে আলহামদুলিল্লাহ বলে আমার সাথে ক্লাস শুরু করবেন। আপনাকে সাধারণ জ্ঞানে কেউ আটকাইতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা আপনার সাথে আছে। জাস্ট আমি আপনাকে সহযোগিতা করব, পড়ার ক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। পড়ার ক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করব। ওকে, দেখি আপনাদের কিছু কমেন্ট দেখি। স্যার আটকে যায় ক্লাস বারবার, মাঝে মাঝে একটু প্রবলেম হয়, এই জন্য আটকে যায়। একটু মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যার কারণে আটকে যায়, বাট আমরা ঠিক হয়ে যাবে আমাদের ক্লাস ইনশাআল্লাহ। ওকে, খেয়াল করেন আমরা 4 নাম্বার পৃষ্ঠায় চলে আসি। অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার, খেয়াল করেন আমরা অসংখ্যবার অন্তর্বর্তীকালীন সরকার থেকে প্রশ্ন দেখেছি। সরকার হয়েছে, এই সরকার গঠিত হয়েছে 8 আগস্ট 2024-এ। মোট সদস্য হচ্ছে 23 জন, প্রধান উপদেষ্টা সহ 22 জন সহ উপদেষ্টা। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করা হলো 8 আগস্ট 2024-এ, আমরা জানি। এর মধ্যে নারী ছিলেন কতজন? 4 জন। অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা হচ্ছে 4 জন। কতজন ভাই? 4 জন। নারী উপদেষ্টা কতজন? 4 জন। ওকে, আসিফ ফয়সাল লজিক কোচিং থেকে ভাই, এই কেমন আছো বাচ্চা? আসিফ কেমন আছো ভাই? আজকে থেকে বইয়ের ক্লাস শুরু হলো। হ্যাঁ, আজকে থেকে বইয়ের ক্লাস শুরু হলো, চলবে পরীক্ষার একদিন পর্যন্ত ইনশাআল্লাহ। আসেন, তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এর এর বাসভবনের নাম হচ্ছে যমুনা, আর কার্যালয় আছে কোথায়? তেজগাঁতে আছে, তেজগাঁয়ে আছে কার্যালয়। একটু এই জায়গাটায় একটু নজর দেই, একটু এই জায়গাটায় নজর দেই, যে জায়গাটা একটু নজর দিতে হবে সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূসের দায়িত্ব হচ্ছে প্রতিরক্ষা, জনপ্রশাসন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি। আর বিভাগের মধ্যে উপদেষ্টা পরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এই জায়গাগুলো হচ্ছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে দেখতে পাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে দেখতে পাই। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস। বইয়ের সাথে মেলে না, মিলবে কেমনে? আপনারা এই বইটা যারা সংগ্রহ করেছেন একদম লেটেস্ট আপডেট এইটা, তাদের সাথে মিলবে ইনশাআল্লাহ, তাদের সাথে মিলবে। আর যে জিনিসগুলা আপনাদের বইয়ে নাই, জুলাই সনদ বইয়ে নাই, তার মানে আপনি আগের প্রিন্টের বই পাইছেন, আগের প্রিন্টে আপনি এবার ছবি টবি তুলে নেবেন, স্ক্রিনশট তুলে নেবেন। এই জন্যই তো ক্লাস, ক্লাস তো এই জন্য নাকি? যদি কোনো কারো কোনোটা একটু আপডেট কম থাকে তাহলে আপনি ছবি তুলে নেবেন, সমস্যা নাই।
ছবি তুলেন, খেয়াল করেন। আসেন, রাষ্ট্র সংস্কার কমিশন গঠন হচ্ছে 11টা। কমিশন গঠন কয়টা? কমিশন কয়টা হচ্ছে? 11টা কমিশন। রাষ্ট্র সংস্কারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 6টি কমিশন গঠনের কথা জানিয়েছিলেন কবে? 11 সেপ্টেম্বর 2024 সালে 6টা কমিশন, 11 সেপ্টেম্বরে। সেই 6টা কমিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল 1 অক্টোবর 2024 সালে। কত সালে? 1 অক্টোবর 2024 সালে। বর্তমানে কমিশন কয়টা? 11টা কমিশন। আসেন, এইটা একটু লাগবে। জাতীয় ঐক্যমত কমিশন, জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে 13 ফেব্রুয়ারি 2025 সালে। প্রধান ডক্টর ইউনূস, মোট সদস্য হচ্ছে 7 জন। জাতীয় ঐক্যমত কমিশন লাগবে, এটা জাতীয় ঐক্যমত কমিশন পরীক্ষায় লাগবে। জাতীয় ঐক্যমত কমিশন, জাতীয় ঐক্যমত কমিশন লাগবে ভাইয়া, এটা ভালো করে দেখতে হবে। ওকে, আজকে একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে, আজকে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে, নেটওয়ার্কের সমস্যার কারণে মাঝে মাঝে একটু আটকে যায়, কিছু করার নাই। নেটওয়ার্কের সমস্যার কারণে আটকে যাচ্ছে। আমরা কালকে থেকে ইনশাল্লাহ, আমাদের আটকে নাই, কালকে থেকে কোনো আটকে নাই। আচ্ছা, এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে যেগুলো স্টার দেওয়া আছে সেই জিনিসগুলো একটু পড়বেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে যে জিনিসগুলো স্টার দেওয়া আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রন্থ, ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রন্থ পৃষ্ঠা 5 পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কথাবার্তাগুলো আছে সেই কথাবার্তাগুলো একটু ভালো করে পড়বেন। গুরুত্বপূর্ণ লাইনগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে আমরা স্টার করে দিয়েছি, হ্যাঁ, স্টার করে দিয়েছি। ওই জিনিসগুলোই পড়বেন ভালো করে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে যে জিনিসগুলো দেয়া আছে, স্টার দিয়ে দেওয়া আছে, সেই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন, তাহলেই হবে। আচ্ছা, তাহলে 1 থেকে 5 পৃষ্ঠার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একবার রিকল করার চেষ্টা করি। আমার সাথে একটু রিকল করার চেষ্টা করেন। 1 থেকে 5 পৃষ্ঠার মধ্যে বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান, এখান থেকে একটা কোশ্চেন আসে, এটা আপনি ভালো করে পড়ে নেবেন, বিভিন্ন পদের প্রধান। আচ্ছা, এরপরে আপনারা যে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, বর্তমানে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, জাকসু হয়েছে, চাকসু হয়েছে, রাকসু হয়েছে, ডাকসু হয়েছে, হ্যাঁ, এই নির্বাচন থেকে পরীক্ষায় একটা প্রশ্ন হতে পারে, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, হতে পারে, সম্ভাবনা আছে, হতে পারে, সম্ভাবনা আছে। ওকে, ওকে, এরপরে আসেন, জুলাই অভ্যুত্থান থেকে আমরা একটু জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করবেন, সাথে সরকার ঘোষিত নতুন দিবসটা পড়বেন, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটা দেখবেন। আমরা আলোচনা করলাম, জুলাই সনদ নিয়ে আলোচনা করেছি, জুলাই সনদের সার সংক্ষেপ, জুলাই ঘোষণাপত্র কোথায় দেওয়া হয়েছে সেই ঘোষণাপত্র। আচ্ছা, এরপরে জুলাই স্মৃতি অনুষ্ঠান যেটা করা হয়েছে 36 দিন ব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা দেখবেন। 36 দিন ব্যাপী অনুষ্ঠান, ওকে, অনুষ্ঠান। জুলাই নিয়ে বিবিধ কিছু প্রসঙ্গ আছে, যে বিভিন্ন চিত্রকর্ম স্তম্ভ যেগুলো হয়েছে সেই স্মৃতিস্তম্ভ, এই জিনিসগুলো দেখবেন। আচ্ছা, এরপরে হলো 1 থেকে 5 পৃষ্ঠার মধ্যে আছে, সেটা হলো এই যে জুলাই নিয়ে, অর্থাৎ এই গণহত্যা নিয়ে যে জাতিসংঘ যে প্রতিবেদনটা প্রকাশ করেছে, OHCHR যে প্রতিবেদন প্রকাশ করেছে, সে প্রতিবেদনটা ভালো করে দেখবেন, এই প্রতিবেদন ভালো করে দেখবেন। আচ্ছা, এরপরে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসেন, আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল আছে, সে অপরাধ ট্রাইব্যুনালের যে তথ্যগুলো বললাম, সেই তথ্যগুলো ভালো করে দেখবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আচ্ছা, এরপরে আমরা প্র্যাকটিস দিয়েছি, সেই প্র্যাকটিস গুলো পড়বেন। পৃষ্ঠা 4 মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, এগুলো আগের ঘটনা, 24 সাল থেকে দিচ্ছি বইয়ে। অন্তর্বর্তীকালীন সরকার যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো, অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিশন আছে 11টা, সেই 11টা কমিশনের সব লাগবে না, জাস্ট কমিশন গুলো কবে হয়েছে সেটা দেখবেন। জাতীয় ঐক্যমত কমিশনটা দেখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে আপনি যতটুকু পড়তে পারেন ভালো করে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে আপনি দেখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে আপনি দেখবেন, ডক্টর ইউনূস নিয়ে দেখবেন। আচ্ছা, যেগুলো স্টার দিয়ে রেখেছি, গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, তার গ্রন্থ, তার উক্তি, তার হচ্ছে দিবস, তার সাথে জড়িত থিওরিজ গুলা, তাকে যে মেডেল পুরস্কার দিয়েছে সেগুলো দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। ক্ষুদ্র ঋণ গ্রামীণ ব্যাংক থেকে প্রশ্ন হয়, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা কবে হয়েছে, কে ঋণ গ্রহণ করেছে, এবং গ্রামীণ ব্যাংক বাংলাদেশের বাইরে কোথায় তার কার্যক্রম আছে, এই পর্যন্ত। অর্থাৎ 6 পৃষ্ঠার শুরুর পর্যন্ত আপনি একটু ভালো করে দেখবেন আর প্র্যাকটিসটা দেখবেন। 6 পৃষ্ঠার শুরু
ওকে, রেগুলার ফাইনাল সাজেশনের ক্লাসটা কবে হবে সেটা আমি বলে দিচ্ছি। ফাইনাল সাজেশনের ক্লাস কবে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আমরা ফাইনাল সাজেশনের ক্লাসের রুটিন দিয়ে দিব। খুব সম্ভবত আমরা সকাল 7টা থেকে আমরা সন্ধ্যা 7টা থেকে অদম্য বইয়ের উপর ক্লাস করব, আর আমরা রাত 9টার পর থেকে আমি রুটিন ফিক্স করে দিচ্ছি, 9টা বা 10টা থেকে আমরা ফাইনাল সাজেশনের উপর ক্লাস করবো ইনশাল্লাহ। যারা বিউপিতে পরীক্ষা দিবেন, জাহাঙ্গীরনগরে দিবেন, খুলনাতে দিবেন, তারা ইংলিশ ভার্সনের জন্য অদম্যটা পড়ে যাবেন। আর যারা ঢাবি, রাবি, চবি, বিসিএস আরো যত জায়গা আছে, যারা এখানে পরীক্ষা দেবেন তারা এইটা পড়ে যাবেন। আর এর সাথে আপনারা যারা বাংলা ভালো প্রস্তুতি নিতে চান, বাংলার জন্য আপনারা শিক্ষা বইটা একটু ভালো করে দেখে যাবেন। তো মেহির জিকে সিরিজের সাথে থাকবেন, অদম্য, মেহির জিকে সিরিজ, শিখা, এই কয়টা বই আপনি সাথে রাখেন, ইনশাআল্লাহ আপনার প্রস্তুতি 100তে 100 হবে। আর আপনারা ফ্রি এক্সাম দিবেন কোথায়, সেটা আমি আপনাদেরকে একটু বলে দেই। আপনারা ফ্রি এক্সাম দিবেন কোথায়, যারা যে জায়গা থেকে দেখছেন, আপনি ফ্রি এক্সাম দিবেন কোথায়, সেটা হলো আপনি এক্সাম দিবেন যে ওয়েবসাইটের মাধ্যমে, তার নাম হচ্ছে www.ornobgk.com। আমি ওয়েবসাইটটার নাম আপনাকে লিখে দিচ্ছি, খেয়াল করেন, ওয়েবসাইটটা হচ্ছে www.ornobgk.com। আপনি লিখে নেন এখনই, ওয়েবসাইটের নাম লিখে নেন www.ornobgk.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে আমি এখানে আপাতত অদম্য বইয়ের উপর একটা কোর্স দিয়ে রেখেছি। আপনি চাইলে ওই অদম্য বইয়ের উপর এই যে ফ্রি কোর্স, এখানে ফ্রি কোর্সে এনরোল করে ফেলতে পারেন। আর আমি এখানে আগামীকাল ইনশাল্লাহ মেহির জিকে ফাইনাল সাজেশনের একটা ফ্রি কোর্স দিয়ে দিব, সেখানে আপনি ফ্রি কোর্স নিয়ে নিতে পারবেন এই জায়গাতে এসে। এটা অদম্যের উপর ফ্রি কোর্স, এখানে অদম্যের উপর এক্সাম গুলো আমরা নিচ্ছি। আর হচ্ছে আগামী দিন আমরা এখানে একটা মডিউল করে দিব, সেখানে মেহির জিকে ফাইনাল সাজেশনের উপর এক্সাম আপনি দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। আর সব জায়গায় লাইব্রেরিগুলোতে বই পাওয়া যাচ্ছে। আমরা আগামী দিনও ক্লাস করব, আমরা রেগুলার ক্লাস করব। মেহির জিকে ফাইনাল সাজেশন শেষ করার দায়িত্ব আমার, আপনাদেরকে শেষ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আজকে 1 থেকে 5 পৃষ্ঠার গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করলাম, 1 থেকে 5। আগামীকাল 6 থেকে 10 আলোচনা করব। আগামীকাল কি আলোচনা করব? 6 থেকে 10। আজকে 1 থেকে 5 করেছি, আগামীকাল 6 থেকে 10 ইনশাআল্লাহ। সবাই মেহির সিরিজের সাথে থাকবেন, অদম্য সিরিজের সাথে থাকবেন, অর্ণব স্যারের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর পরীক্ষা ক্লাস রুটিন আমরা জানাই দেব আজকে রাতের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।